সব কিছুই সে স্বৈরাচারের পক্ষে সব কিছু করছে, অথচ এই আসিফ নজরুলকে আমরা ত্রাণকর্তা ভেবে বসে আছি। এখনও যদি আমরা না জাগি তাহলে আমরা অনেক বড় ভুল করে ফেলবো। আমাদের বিপ্লব অলরেডি ব্যাহত হয়ে গেছে। বিশেষ করে আমরা যারা মামলা খেয়েছি এবং মামলা বিভিন্ন আলেম ওলামা সহ তাওহীদি জনতা এবং দেশপ্রেমিক জনতার মামলা নিয়ে কাজ করছি। আপনারা যদি দেখে থাকেন, তেজগাঁও থানায় আমার ভূমিকা দেখে অনেকে আমার নাম্বার ওই সময় নিয়েছিলেন বা আমার আইডি আমার পেজ ফলো করা শুরু করেন। যেহেতু সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে আমি লাইভে ছিলাম ওই সময় অনলাইভ, যার কারণে আমার পেজটা অনেক ওই সময় শেয়ার হয়, অনেকে আমাকে চিনতে পেরেছেন যে আমি দলমত নির্বিশেষে সকল মজলুমদের পক্ষে আছি। যে আমি তথাকথিত রাজনীতিবিদদের মতো না যে মুখে একটা বলবো রাজনীতি ভোট পাওয়ার জন্য। আমার কোনোদিন ভোটের রাজনীতি করার কোনো ইচ্ছা নেই, কখনোই এই পচা রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা নেই। আমি সবসময় চাই জনগণের পক্ষে আমার যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, এই কথা বলার শক্তিটাকে আমি ব্যবহার করতে। তো সেই জায়গা থেকে অনেকেই আমার নাম্বার ওই সময় নিয়েছিলেন। তো এক ভাই পাগলা জাহিদ নামে এক ভাই, উনি ওই দিনও ছিলেন ওইখানে আমাদের তেজগাঁও থানায়। তো উনি আমাকে ফোন দিলেন, ভাই একটা লাইভ দেখছেন? তো উনি আমাকে লাইভটা পাঠালেন, আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পাঠালেন। তখন আমি দেখলাম ওনার নাম ছিল সম্ভবত কি যেন নামটা বোনের, আমি এই মুহূর্তে আসলে ভুলে গেছি। হ্যাঁ না ওই বোনের নাম, ও বোনের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। কি শিলা নাকি কি শিলা যেন, হ্যাঁ কি শিলা যেন। তো ওই বোন, আমি আসলে ওনাকে চিনতামও না জানতামও না। তো আমি দেখলাম যে উনি কান্নাকাটি করছেন লাইভে এবং উনি আহত অবস্থায় গিয়েছেন রমনা থানায় এবং উনি ওখানে লাইভে চিৎকার করে কাঁদতেছেন এবং বলতেছেন যে উপদেষ্টা হাসান আরিফের ছেলে আমাকে আহত করেছে, আমার সব ডিভাইস সে নিয়ে গেছে এবং আমার স্বামী স্ত্রী যে একান্ত মুহূর্তে যেই ছবিগুলো ওনারা তুলেছেন সেইগুলো দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছে। উনি রমনা থানায় গিয়েছেন মামলা করতে, ওনার মামলা পুলিশ নিচ্ছে না, উপদেষ্টা হাসান আরিফের ছেলে বলে। তখন আমি চিন্তা করলাম যে এই মেয়েটাকে আমার এটা দেখার বিষয় না, আমার জানা দরকার যে আসলেই মেয়েটা সত্যিই ভিকটিম কিনা, তার আদর্শিক পরিচয় কি, তার লৈঙ্গিক পরিচয় কি, আমার এটা দেখার কোনো প্রয়োজন মনে হয়নি। সে কোন ধর্মের, সে কি আমাদের, সে পর্দা করে কি পর্দা করে না, এটা আমার দেখার প্রয়োজন আমি মনে করিনি। আমি এটা মনে করেছি যে এখানে ঠিক ওই রকমের হাসিনারই মতো, যে হাসিনার সাঙ্গপাঙ্গ যারা আছে, প্রশাসনের লোক যারা আছে, তারা 7 খুন করলেও তারা মাপ পেয়ে যাবে আর সাধারণ জনগণ মাপ পাবে না। আপনারা দেখেন যে মামুনুল হক সাহেব একটা তার যে ওই যে স্ত্রী, তার স্ত্রী, আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে প্রথম স্ত্রীরা মেনে নিতে চায় না স্বামী দ্বিতীয় বিবাহটা, হ্যাঁ। তো যার কারণে হয়তো তিনি গোপন রেখেছেন, তিনি গোপনে বিবাহ করেছেন এবং তিনি স্ত্রীর সাথে গিয়েছেন। একেবারে একটা স্পষ্ট বিষয়, সেটাকে কিভাবে ধর্ষণ মামলা সাজানো হয়েছে। আর অথচ এই মহিলা বলতেছে যে সে আমাকে তালাক দিয়েছে, তালাক দিয়ে জোর করে সে তার বাড়িতে তাকে রাখে আটকে এবং সে সেখানে থাকতে চায় না, জোর করে তার সাথে তাকে ধর্ষণ করতে চায়। যেহেতু এখন তার স্ত্রী নাই, তালাক হয়ে গেছে, তাহলে সে এখন একটা বেগানা মহিলা, তাকে ধর্ষণ করতে গেছে আর ওই মহিলা তাকে সুযোগটা দেয় নাই, এই জন্য ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, 8টা সেলাই অন দ্য স্পট সে দেখাইছে। জি জি। তো আমি দেখলাম যে আমি হুজুর, আমার স্ত্রী, আমারও 2জন স্ত্রী, আলহামদুলিল্লাহ আমি কোনো গোপনীয়তা অবলম্বন করি নাই, আমার 2 স্ত্রী খুব সন্তুষ্ট আছে, একসাথেই তারা থাকে। তারপরেও ঘটনাক্রমে আমার স্ত্রী যদি থানায় যায় যে আতাউর রহমান বিক্রমপুরে আমাকে চর মেরেছে, চরের দাগটা যদি দেখায় যে দেখেন আমাকে চর মেরেছে, পুলিশ মামলা নেবে কি নেবে না? নারী নির্যাতনের মামলা অবশ্যই নারী নির্যাতন মামলাটা তারা নেবে। কিন্তু উপদেষ্টা হাসান আরিফের ছেলে হওয়াতে সরাসরি ছুরিকাঘাত করেছে, হত্যা চেষ্টা করেছে। মাথায় আঘাত করার মানে কি ভাই? যেখানে আঘাত করেছে মেয়েটা মারা যেতে পারতো, সেখানে উনি ঢাকা হসপিটালে ভর্তি, মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, ঢাকা হসপিটালে। সেখান থেকে উনি ডাক্তারদের রিপোর্ট নিয়েছেন এবং থানায় আসলেন, ওনার মামলা নেওয়া হয়নি। 18-19 ঘন্টা ওনাকে বসায় রাখা হয়েছে যে থানায় ওসি নাই, থানায় ওসি নাই, এর জন্য মামলা নেওয়া যাচ্ছে না, বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে ওনাকে। তখন এরপরে আমরা সরাসরি সেখানে, আমি চাঁদপুরে একটা প্রোগ্রামে ছিলাম, চাঁদপুরে না, হ্যাঁ চাঁদপুরে একটা প্রোগ্রামে ছিলাম, আমি সেখান থেকে চলে আসলাম। শুধুমাত্র এটার জন্য আসছি, আমি আমার নিরাপত্তার জন্য, যে আজকে তার সাথে যেটা করা হচ্ছে কালকে আমার সাথেও এটা করা হতে পারে। আজকে আমি তার জন্য গেলে হয়তো আমার জন্য মানুষ আগে আসবে। তো আমি সেখানে গেলাম, দেখলাম যে একেবারেই বাস্তব যে পুলিশ ইচ্ছা করে প্রহসন করতেছে। পুলিশকে আমি জিজ্ঞাসা করেছি যে এই বোন যা বলছে আইনি ভিত্তি আছে কিনা, মামলা করা যায় কিনা, বলছে হ্যাঁ যায়। আপনি আইনি ব্যাখ্যা দেন যে মামলা করা যায় না, আমরা চলে যাবো। বলছে না যায়। তো নিচ্ছে না কেন? এটা ওসি সাহেব এসে নেবেন, ওসি সাহেব এসে নেবেন। আমরা আবার বিভিন্ন যারা আইন বোঝে তাদের সাথে কথা বলতেছি, তারা বলতেছে না, ওসির অনুপস্থিতিতে থানায় যিনি থাকে তিনি চার্জের অবস্থায় থাকেন, তিনি ওই সময় ওসির দায়িত্ব পালন করবেন এবং মামলা তিনি নিতে পারেন। কিন্তু তারা বারবার ওসির দোহাই দিয়ে মামলা নিচ্ছে না, দীর্ঘ সময় হয়ে গেল ওসি আসে না। এর মধ্যে সিভিলে আসলে ওসি আশেপাশে এসেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওসি এসেছে। এরপরে সেখানে আপনার অনেকক্ষণ পর ডিসি আসলো, যে এখানে
ডিসি আসার আগে ওসি এখান থেকে চলে গেলে সব পুলিশ নিয়ে চলে গেল। আমরা বললাম যেহেতু থানায় মামলা নেওয়া যাবে না, তাহলে থানা কার্যক্রম স্থগিত থাকুক। আমরা দাঁড়ায় গেলাম যে থানায় কেউ ঢুকতে পারবে না, বের হতে পারবে না। তখন পুলিশ কৌশল করে ওখান থেকে বের হয়ে গেল এবং কিছু মাস্তান পাঠাই দিল, তারা এসে পরিচয় দিল আমরা বিএনপির নেতাকর্মী। তখন আমরা বললাম বিএনপির নেতাকর্মী, তা আমাদের বিরুদ্ধে আপনারা আসছেন কেন? আছেন, আর জনগণ যেহেতু আসছেন পক্ষে আসেন। আমরা গেট খুলে দিলাম, আসেন থানায় ঢোকেন, কেন এই বোনের মামলা নেওয়া হচ্ছে না, আপনারা কথা বলেন। তখন ওই লোকগুলো আস্তে আস্তে লেজ গুটিয়ে সরে পড়লো। এরপরে সেখানে ডিসি নিজে আসলো। ডিসি আসার পরে বলতে হ্যাঁ মামলা নেওয়া হবে। ডিসি আসার পরেও আপনারা দেখবেন আমার লাইভ আছে, কয়েক ঘন্টা লাইভ, সে বললো লাইভ বন্ধ করেন, মামলা নেব। যেই লাইভ বন্ধ করতেছি মামলা নেওয়ার খবর নেই। আবার যখন লাইভে আসি তখন বলে যে কি মামলা নেব, আবার লাইভ বন্ধ করি, তখন আবার সে গড়িমিশি করা শুরু করলো। শেষ পর্যন্ত অনেক সাংবাদিকরা সেখানে যখন গেল, সেখানে একটা সিন ক্রিয়েট একটা অবস্থা হইলো। শেষ পর্যন্ত ডিসি অনেক মানে আইনের ভুল প্রয়োগ দেখাতে চেয়েছিল, আমরা সেগুলো খণ্ডন করেছি। তো তারপরে শেষ পর্যন্ত সে মামলা তো নিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে ওই বোনটা আবারও লাইভ টাইপ করতেছে যে মামলা ঠিকই বাধ্য হয়েছে, জনগণের চাপে পড়ে মামলা নিয়েছে, কিন্তু কোনো ধরনের আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে না বা আসামিকে গ্রেফতার করার কোনো তাদের সদিচ্ছা আমরা দেখছি না। এটা শুধুমাত্র উপদেষ্টা হাসান আরিফের ছেলে হওয়ার কারণে। তো আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যদি এই দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে উপদেষ্টার ছেলের সাথে ছেলে হওয়ার কারণে একরকম আচরণ করা হবে, আমি হুজুর হওয়ার কারণে আমার সাথে আরেক আচরণ করা হবে, এইটা তো তাহলে সেই ফ্যাসিবাদী রয়ে গেল দেশে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান সরকার একটা ফ্যাসিবাদী সরকার, এবং লাউড অ্যান্ড ক্লিয়ার আমি বলতেছি এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার। এই সরকার তার চরিত্র পরিবর্তন করবে, না হলে আবারও হাজারো জনতার শাহাদাতের বিনিময়ে হলেও এই সরকারের পতন আমরা ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ।